অতসী চোখ মেলতেই ঝপাং করে এক গুচ্ছ পেলব রোদ্দুর তার চোখের ভেতর ঝাঁপিয়ে পড়ল। অতসী দ্রুততার সঙ্গে চোখ বন্ধ করে নিল। 1 মিনিট চোখ বন্ধ করে রেখে তারপর ধীরে ধীরে চোখ খুলল। এবার আলোটা সয়ে এসেছে। সে অবাক নয়নে দেখল তার পাশে একটা প্রকাণ্ড জানালা। সেই জানালা দিয়ে প্রকৃতির অর্ধেক রোদ অনায়াসে ঢুকে পড়ছে। রোদটা মিষ্টি। এর মানে এখন কি সকাল। গায়ের উপর কফি কালারের দামি কম্বল। ঝরঝরে লাগছে নিজেকে তার। সে উঠে বসে পাশ ফিরতে চমকে গেল। একটা অপরিচিত মুখ তার পাশেই গভীর ঘুমে আচ্ছন্ন। মহিলাটা কে? অতসী অনেকক্ষণ তার দিকে তাকিয়ে থেকেও তাকে চিনতে পারল না। একবার ইচ্ছা জাগলো তাকে ডেকে তুলে জিজ্ঞাসা করা হোক। তবে কই আছে, কিভাবে এসেছে? কিন্তু বেচারির শান্তির ঘুম ভাঙাতে মন চাইল না। অতসী ধীর পায়ে বিছানা ছেড়ে নামতেই মাথা চক্কর দিয়ে উঠল। সে ধপ করে বিছানার পায়ার কাছে বসে পড়ল। ধূপ করে শব্দ হলো, ফলে দিবার ঘুম ভেঙে গেল। সে ধর্মর করে উঠে বসে অতসীর দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। অতসী নিজেকে সামনে নিয়ে অপরাধী গলায় বলল, আপনার ঘুম ভাঙানোর জন্য ক্ষমা করবেন। দিবা অতসীর কথার পিঠে কথা না বলে প্রশ্ন করে বসে, কই যাচ্ছিলে তুমি? অতসী বিছানায় পা তুলে বসতে বসতে জবাব দেয়, এটা কার বাড়ি, আর এখানে আমি আসলাম কিভাবে? এটা অরণ্যের বাড়ি। অরণ্যকে নিশ্চয়ই চেনো। অতসী প্রচণ্ড চমকে উঠল। সে অরণ্যর বাড়িতে? সারা রাত কি এখানেই ছিল? অতসী ভাবতে চেষ্টা করে। গতকাল রাতে তাকে বের করে দেয়। সে একটা দোকানে গিয়ে অরণ্যকে ফোন দেয়, কিন্তু কথা শেষ করার আগেই তার চেতনা হারায়। সে পড়ে যায়। এরপরের ঘটনা কিছুই মনে নেই। চোখ মেলতে নিজেকে এই সুন্দর ঘরে আবিষ্কার করে। অতসী প্রশ্নবিদ্ধ চোখ চোখ দেখে দিবা নিজ থেকে বলে, যে দোকান থেকে তুমি ফোন দিয়েছিলে সেখানে যায় অরণ্য, তোমাকে নিয়ে আসে। এবার প্রশ্ন দূর হলো। অতসী চাপা গলায় বলে, হুম। এখন কি শরীর ভালো তোমার? জি, ভালো লাগছে। আমি অরণ্যর বড় বোন, দিবা। আপনার কথা শুনেছি ওনার থেকে। তুমি কি আবার ঘুমাবে নাকি ফ্রেশ হবে? অতসী চট করে বলল, আর ঘুম আসবে না। ঠিক আছে, তুমি এই রুমেই থাকো। বাথরুম আছে, এই যে, ফ্রেশ হয়ে নাও। আমি তোমার জন্য চা নাস্তা পাঠাচ্ছি। ঘর থেকে বের হও না, কেমন? অতসী ঘাড় কাত করে বলে, জি আচ্ছা। দিবা হামি তুলতে তুলতে উঠে দাঁড়ায়। চুলগুলো হাত খোপা করতে করতে দরজার দিকে আগায়। কি মনে করে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। পেছন ঘুরে অতসীর দিকে তাকিয়ে বলে, তুমি আসলেই খুব মায়াবতী অতসী। অতসী কি বলবে বুঝে উঠতে পারে না। সে চোখ বড় বড় করে চুপ করে থাকে। দিবা অতসীর রিয়াকশন দেখে মুচকি হেসে বের হয়ে যায়। অতসী বাথরুম থেকে বের হতেই দেখে অরণ্য নাস্তা নিয়ে বিছানায় বসে আছে। শীতের সকালের মিষ্টি রোদের আলোয় অরণ্যকে লাগছে পবিত্র ফুলের মতো শুভ্র। অতসীর নিঃশ্বাস ভারী হয়ে আসে আচমকা। পাঁজরগুলো কেঁপে ওঠে। এত কেন ভালো লাগে এই ছেলেকে তার? এই ছেলের মধ্যে কি যেন চুম্বক আছে। নিশ্চয়ই আছে, নয়তো এ এ এত কেন টানে অতসীকে নিজের দিকে? অতসীকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে অরণ্য ডাক দিয়ে উঠল, এই যে। অতসী হালকা নড়ে অস্ফুট গলায় বলল, হ্যাঁ। অনন্তকাল কি বাথরুমের সামনেই দাঁড়িয়ে থাকবেন? এদিকে আসেন, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। অতসী বিছানায় গিয়ে বসে। অরণ্যর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। অরণ্য ঠোঁটে চমৎকার হাসি ফুটিয়ে জিজ্ঞেস করে, শরীর কেমন? আলহামদুলিল্লাহ। যাক, ভালো লাগলেই ভালো। গায়ে ব্যথা কতটুকু? সহ্য করার মতো ব্যথা। জ্বর ফিল আছে? নেই। দ্রুত সুস্থ হয়ে উঠবেন আপনি। অতসীর অস্বস্তি হচ্ছে। সে চোখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, ধন্যবাদ আপনাকে। আপনি না থাকলে আমার যে কি হতো। ধন্যবাদের কিছু নেই অতসী। আমার মধ্যে মানবতা একটু হলেও আছে। এবার কথা থামিয়ে নাস্তা করে নিন। চাটা একদম ঠান্ডা হয়ে গেল কিনা কে জানে। অতসী ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, চা ঠান্ডাও চলবে। ওকে, তাহলে খেয়ে নিন। আপনি খেয়েছেন? হ্যাঁ, আরও আগেই। অন্য সময় হলে অরণ্যর সামনে লজ্জায় অতসী কিছু মুখে তুলতে পারত না, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন।
খিদে পেট চো চো করছে অতসীর। লজ্জার দিকে তাকালে হবে না। অতসী ধীর স্থিরভাবে খাওয়া সম্পন্ন করলো। মুখ দিয়ে তৃপ্তির ঢেকুর বেরিয়ে এলো। সে লজ্জিত নেত্রে অরণ্যর দিকে অরণ্য হাসি মুখে বলল, আরও খাবেন? অতসী নিশ্চুপ থেকে শুধু মাথা নাড়ায় এদিক ওদিক। ঠিক আছে, আপনি বসেন, আমি আসতেছি। অরণ্য প্লেট গ্লাস নিয়ে চলে যায়। খানিক বাদে ফিরে আসে। অতসী নিজ জায়গাতেই চুপ করে বসেছিল। অরণ্য অতসীর মুখোমুখি বসে বলল, তৈরি হয়ে নিন আপনি। অতসী অবাক হয়ে বলল, কেন? আমার এক বন্ধু ডাক্তার, ওর চেম্বারে যাব, আপনাকে নিয়ে যেতে বলেছিল। আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আর কিছু করতে হবে না, আমি চলে যাই। কোথায় যাবেন? যেদিকে দু চোখ যায়। এ শহরে মেয়েদের জন্য সর্বদা কাজ আছে। অরণ্যের গলা কঠিন শোনালো। ফালতু কথা বাদ দিয়ে রেডি হন, 5 মিনিট পরে এসে আপনাকে নিয়ে যাব। অরণ্য উঠে দাঁড়ায়, আর তখনই রফিক সাহেব হুড়মুড় করে রুমে ঢোকেন। ওনার আসম্ভিক চলে আসায় অতসী ভয় পেয়ে কেঁপে ওঠে। অরণ্য চোখ বড় বড় করে তাকায়। রফিক সাহেব ঘৃণিত চোখে অতসীকে একবার দেখে অরণ্যকে আদেশ করেন, এক্ষুনি এই মেয়েকে আমার ঘর থেকে বাহির করো। রাত ছিল বলে কাল কিছু বলিনি। তোমার বেয়াদবি সহ্য করেছি, এখন আর এক মুহূর্ত এই মেয়েকে আমি সহ্য করব না। ওকে বিদায় করো, এক্ষুনি, মানে এক্ষুনি। অতসী মাথা নিচু করে ফেলে। তার চোখ ছলছল করে উঠেছে। নিজেকে এতটা অসহায় লাগছে তার। একটা শক্ত ছাদ তার কপালে জুটল না। সব জায়গাতেই নর্দমার ময়লার মতো ভাসতে ভাসতে জীবন পার করলো। দিবা রফিক সাহেবের পিছে এসে দাঁড়িয়েছে। বাবা, কি লাগাইছ? তুমি যাও তো এখান থেকে। আমি যাব? তার আগে তোর ভাইকে বল এই মেয়েকে বাইরে রেখে আসতে। তুমি আগে যাও তো বাবা, পরেরটা পরে দেখা যাবে। পরে দেখা দেখির কিছু নাই, ওকে এক্ষুনি বের করে দিবি, ব্যাস, আর কিছু জানি না। বাবা, তুমি যাও না, যাও তো। দেবা ঠেলে রফিক সাহেবকে বের করে দিল রুম থেকে। তারপর লম্বা দম ফেলে তাকালো অরণ্যর দিকে। অরণ্য পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। অতসী কাঁদছে। দিবা দীর্ঘশ্বাস ফেলল। কি করবে কিছুই বুঝতে পারছে না। অরণ্য যন্ত্রের মতো বলল, চলো অতসী। অতসী চমকে ওঠে। তার কান্না থেমে যায়। অরণ্য তাকে হুট করে তুমি করে বলেছে। আর অরণ্যর এই কথায় কি যেন একটা ছিল। অতসী হ্যাঁ না কিছু হ্যাঁ না কিছু বলে না। অরণ্যর পিছনে হাঁটা ধরে। দেবা অরণ্যর পথ আটকে জিজ্ঞেস করে, পাগল হলি? আব্বুর কথা মতো তুইও মেয়েটাকে বাইরে বের করে দিবি নাকি? আমি ওকে নিয়ে আমিনের কাছে যাচ্ছি আপু। ও আচ্ছা, যা, আমি দেখি আব্বুকে রাজি করাতে পারি কিনা। আর অতসী, তুমি কেঁদো না প্লিজ। বাবার কথা মনে নিও না। আসলে পরিস্থিতিটা এমন যে। না আপু, সমস্যা নেই, আমি কিছু মনে করি নেই। আমিন বলল, ও একদম ঠিক আছে, শরীরে ব্যথা আছে, কিন্তু ওগুলো ঠিক হয়ে যাবে দ্রুত। আর কপালে ড্রেসিং করতে হবে না, কপাল ফাটেনি, একটু কেটে গেছে সামান্য, মলম লাগালে ঠিক হয়ে যাবে। অরণ্য স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। অতসীকে বলল, তুমি চা খাবে? অতসী ঘাড় নেড়ে জবাব দেয়, না। আমিন বলল, আরে মেয়ে, খাও 1 কাপ, এখানের চা মজাদার। আমিন ইন্টারকম টিপল। সঙ্গে সঙ্গে একটা 14-15 বছরের ছেলে এসে রুমে ঢুকলো। আমিন তার হাতে 20 টাকার একটা নোট গুঁজে দিয়ে বলল, দে দোর, স্পেশালটি। ছেলেটা মাথা নেড়ে প্রায় ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। অরণ্য বলল, অতসী তুমি বসো, চা এলে চা খাও, আমি আমিনের সঙ্গে কিছু কথাবার্তা বলে আসি। আমিনের চেম্বারের ঘরটা দোতলায়। নিচতলায় একটা দোকান, তবে সেটা বন্ধ হয়ে আছে। বেশ কিছুদিন যাবৎ দোকানের মালিক গ্রামের বাড়ি গিয়েছে। ওরা এসে সিঁড়িতে দাঁড়িয়ে কথা শুরু করে। অরণ্য কেমন করা একটা গলায় যেন বলল, আমি অতসীকে বিয়ে করতে চাই। অরণ্যের কথা শুনে আমিনের ভ্রু কুঞ্চিত হয়। সে বিস্ময়ে গিলে বলে, কি বলিস এইসব? ঠিক বলতেছি। তাহলে প্রিয়া? ধুর প্রিয়া, প্রিয়া আমার লাইফের একটা বাজে চ্যাপ্টার। ওটাকে আমি ক্লোজ করতে চাই বলেই অতসীকে বিয়ে করতে চাই। মেয়েটা একদম একা, ওর এই পৃথিবীতে কেউ নেই। ওকে যে ভালোবাসবে, মেয়েটা তাকে ওর সবটুকু ভালোবাসা নিংড়ে দেবে। তা ঠিক, কিন্তু কি কিন্তু? একবার অতসীর জায়গায় নিজেকে ভাবতো। মেয়েটার দিকে তাকালে আমার মায়া হয়। আমিন, ওর বয়সে
আমার বোন মায়ের হাতে ছাড়া খেত না। আরও অতসীর মতো আরও কত মেয়ে আছে আমাদের সমাজে। এখন কি সবাইকে উদ্ধার করতে সবাইকে বিয়ে করবি? না, সবাইকে বিয়ে করব না। যদি অতসীর মতো মেয়ে আরও থাকে, তাহলে আমার মতো কেউ না কেউ থাকবে। ওরা বিয়ে করবে। ওরা এক একটা মেয়েকে অন্ধকার থেকে তুলে আলোতে আনবে। আমিন হাফ ছেড়ে বলল, তোর সাথে তর্কে জেতা ইম্পসিবল। আমি তর্ক করছি না, জাস্ট লজিক বোঝানোর চেষ্টা করছি। আমাকে আর বোঝাতে হবে না কিছু, আমি বুঝে গেছি। অরণ্য চোখ পিট পিট করে বলল, কি বুঝে গেছিস? আমিন রহস্যময় হাসি দিল একটা। বলল, কিছু না। পেটে কথা রাখবি না, বল আমাকে। আরে ভাই, বললাম তো কিছু না। এখন বল, কবে বিয়ে করবি অতসীকে? আজকে। আমির ভ্রুকুচকে বলল, আজকেই? হ্যাঁ। মেয়েটার বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি কার্ড এসব কিছু আছে? অরণ্য শুকনো গলায় বলল, নাই তো মেবি। ও যে পরিস্থিতিতে ঘর ছাড়ছে, ওসব আনেনি বোধ হয়। তাহলে ওসব ছাড়া বিয়ে হবে কিভাবে? টাকা যা লাগে আমি দেব, তুই ম্যানেজ করবি। বিয়েটা আজকেই হওয়া প্রয়োজন, খুব প্রয়োজন। অরণ্যর গলায় জোর। আমিনের কপালে বিন্দু বিন্দু ঘাম ফোটা। এ অরণ্যকে সে চিনতে পারছে না। অরণ্য তো শান্ত, চুপচাপ, গম্ভীর ক্যাটাগরির ছেলে। অথচ এখন কি হলো? একটা মানুষ হঠাৎ করে এতটা চেঞ্জ হয় কিভাবে? আমিন ফ্যাকাশে মুখে বলল, আধ ঘন্টা অপেক্ষা কর, আমি দেখি কী করা যায়। অরণ্যকে চেম্বারে রেখে আমিন বেরিয়ে পড়ে। তার আজকে প্রচুর খাটতে হবে। জহির ইসলাম সকাল সকাল রফিক সাহেবকে ফোন দিলেন। তার ফোন পেয়ে বিরক্তিতে রফিক সাহেবের মুখ তেতো হয়ে উঠল। না জানি এই ছেলের জন্য কতটা সম্মানহানির মুখোমুখি হতে হবে। যদি এখনো বিয়ে হয়নি, তবুও মানুষ কি বলবে? একজনকে বিয়ে করতে চেয়েছে, আর অপর একটা মেয়েকে নিয়ে মাথা ঘামাচ্ছে। ব্যাপারটা প্রচুর দৃষ্টিকটু এবং আইনি অপরাধও বটে। তবুও কেন অরণ্য এরকম পাগলামি লাগিয়েছে কে জানে। আবার মেয়েটাকে নিয়ে কই যেন বের হলো, কই গেল? রফিক সাহেবের চিন্তায় মাথা ধরে আছে। ফোনটা বারবার বেজে উঠছে। রফিক সাহেব বিরক্ত মুখে ফোন ধরলেন শেষমেশ। অন্তত স্বাভাবিক এবং সুরেলা গলায় বললেন, আরে ভাইজান, কেমন আছেন? ওপাশ থেকে জহির ইসলামের গম্ভীর গলা শোনা গেল, এই তো আছি ভাই, আপনার ছেলে কোথায়? রফিক সাহেব মৃদু নিঃশ্বাস ফেলে বললেন, বাইরে। সে যে একটা মেয়েকে আপনার বাসায় নিয়ে উঠেছে, আপনি সে ব্যাপারে ভ্রুক্ষেপহীন কেন? কে বলেছে ভ্রুক্ষেপহীন? আমি কড়া আদেশ দিয়েছি মেয়েটাকে বাইরে রেখে আসতে। হয়তো বাইরে রেখে আসতেই গেছে অরণ্য। শুনুন ভাই, আমার মনে হয় না আপনার ছেলে অতসীকে রেখে আসার জন্য গেছে। অরণ্য গতকাল রাতে আমার মেয়েকে ফোনে বলেছে সে নাকি অতসীকে বিয়ে করবে। রফিক সাহেব হতভম্ব গলায় বললেন, এটা বলেছে? জি। এরকম কিছু করবে না, ওর আগের মাথায় বলেছে হয়তো। আমাদের বাড়ির মেয়েকে নিয়ে আমরা যা ইচ্ছা তাই করব। তাতে আপনার ছেলের রাগ হওয়ার দরকারটা কি? রফিক সাহেব আরও হতভম্ব হয়ে গেলেন। ক্ষীণ গলায় জিজ্ঞেস করলেন, অত সে আপনাদের বাড়ির মেয়ে? জহির ইসলাম অস্বস্তির সঙ্গে বললেন, হ্যাঁ। তাহলে সেদিন তাকে কাজের মেয়ে হিসেবে পরিচয় দিয়েছিলেন কেন? সেটা আপনার জানার বিষয় না। আপনাকে শুধু এটুকু বলে রাখি, যদি অরণ্য আমার মেয়ের সঙ্গে বেইমানি করে, তবে তার ফল খুব খারাপ হবে এবং আপনাদের সবাইকে তা ভোগ করতে হবে। রফিক সাহেব জবাবে কী বলবেন বুঝতে পারলেন না। তিনি চুপ করে রইলেন। জহির ইসলাম আবার বললেন, রাখছি। আমার কথাগুলো পরিষ্কারভাবে মনে রাখবেন। ফোন কেটে গেল। রফিক সাহেবের শ্বাস টান উঠে। তিনি প্রচুর ঘাবড়ে আছেন। শীতের সকালেও দর করে ঘামছেন। অতসী মৃত্যু কাঁপছে। তার গায়ে একটা সালোয়ার কামিজ, ওপরে দিবার দেওয়া একটা শাল। অরণ্য চেম্বার ঘরে ঢুকে অতসীর কাঁপাকাঁপি অবস্থা দেখে বলল, কাঁপছো কেন? শীত করছে? অতসী মাথা উপর নিচ করল, মুখে কিছু বলল না। অরণ্য এগিয়ে এসে নির্দ্বিধায় অতসীর কপালের হাত রাখল। গায়ের উত্তাপ পেপে বলল, শরীরে হালকা জ্বর আছে, এজন্য শীতটা বেশি করছে। আর কিছুক্ষণ অপেক্ষা করো, ওকে? অতসী মাথা কাত করল। অরণ্য স্পর্শ পেয়ে তার শরীরের উত্তাপ আরও বেড়ে গেছে। পাজরে পাজরে ভালোবাসার কাঁপন, রক্তকণা যেন বিদ্যুৎ গতিতে ছুটছে। হৃৎপিণ্ডের কাঁপনটাও বেড়ে গেছে। অরণ্য চেয়ার টেনে অতসীর সামনে বসল। তারপর সিরিয়াস গলায় নিঃসংকোচে বলল, আমি তোমাকে বিয়ে করব অতসী।
অতসী হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল অরণ্যের কথায়। সে ফ্যাল ফ্যাল করে অরণ্যর দিকে তাকিয়ে রইল, মস্তিষ্ক শূন্যতার। অরণ্য আবার বলল, তোমার কষ্টগুলোকে নিজের করে নিতে চাই, তোমাকে আপন করতে চাই, আর প্রিয়াকে একটা শিক্ষা দিতে চাই। অতসী নিচু গলায় বলে, আপনি না প্রিয়াকে ভালোবাসেন? জানি না, তবে এখন মনে হচ্ছে আমি কখনোই প্রিয়াকে ভালোবাসিনি। আমি ওকে আজ অব্দি আই লাভ ইউ বলিনি। প্রিয়ার সঙ্গে আমার পরিচয় ফেসবুকে। ও আমাকে কন্টিনিউয়াসলি মেসেজ দিত, আমার খোঁজ খবর নিত। আমি যখন দেখলাম ওর এসবের পেছনে অন্য কারণ আছে, তখন নিজ থেকে জিজ্ঞাসা করলাম। প্রিয়া বলল, ও আমাকে ভালোবাসে। আমি কথাটা শুনে চমকাইনি। প্রিয়ার হাবভাব আগেই বুঝেছিলাম যে ও আমাকে ভালোবাসে। আমি প্রথমে পাত্তা দিইনি, কিন্তু প্রিয়া আঠার মতো পিছে লাগে আমার। আমাকে এতটা কেয়ার করে ও। ও যে আমি ভাবলাম মেয়েটাকে একটা চান্স দিই। আমার জীবনে কিন্তু এর আগে কোনো নারী আসেনি অতসী। আমার ফ্যামিলি থেকেও আমার বিয়ের জন্য মেয়ে খুঁজছিল, তাই প্রিয়ার কথা বলি। ভেবেছিলাম বিয়ের পর ভালোবাসা শুরু করব, আমাদের প্রেম হবে হালাল প্রেম। কিন্তু আমার পরিবার ভাবছে হয়তো এই মেয়ের সাথে আমার রিলেশন আছে, এজন্যই তারা আগ্রহ করে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল। কিন্তু এখন ওদের মন মানসিকতা দেখে আমি আর আগাতে চাই না। ওরকম নিকৃষ্ট মানসিকতার ভিড়ে আমি যেতে চাই না। আমার কথা হচ্ছে, টাকা পয়সা, চেহারা ইজ নট ফ্যাক্ট। ভালো থাকাটাই হচ্ছে আসল কথা। আর আমি ভালো থাকতে চাই। তোমার সঙ্গে আমি ভালো থাকবো, আমি জানি। তোমার মনটা অনেক ফ্রেশ অতসী। তুমি খুব স্বচ্ছ পরিষ্কার। তোমার চোখ দেখলেই বোঝা যায় যে তোমার ভেতরে একটা কষ্টের পাহাড় জমে আছে। অতসী নির্বাক দর্শকের ন্যায় অরণ্যের কথাগুলো শুনে গেল। তার চোখ টলটল করছে পানিতে, যাকে সে এতদিন চেয়েছে। সেই কিনা ধরা দিচ্ছে, এও কি সম্ভব? তার কপাল এতটা সহায় হলো কিভাবে? অরণ্য ফের বলে, না করো না প্লিজ। আমি তোমার একটা উপকার করেছি, বিনিময়ে তুমি আমার একটা উপকার করো। আমার সারা জীবনের দায়িত্বটা তোমার হাতে তুলে দিতে চাই, নিবে আমার দায়িত্ব? অতসী কেঁদে ফেলল, তবে সেই কান্নার কোনো শব্দ নেই। সে মাথা নিচু করে ভাঙা গলায় উত্তর দেয়, পারবো। অরণ্য খুশি হয়, বলে, এখন থেকে আর কান্না না, তোমাকে শক্ত হতে হবে। আমাদের বিয়েটা কেউ হ্যাপিলি অ্যাকসেপ্ট করবে না, তবু আমাদের লড়ে যেতে হবে। ভেঙে পড়লে দুজনেই দুজনকে হারাবো। হারানোর কথা শুনে অতসী কেঁপে উঠল। সে তড়িঘড়ি করে চোখ মুছে বলল, সব হারিয়েছি, আপনাকে হারাতে চাই না, আগামী সুখ হারাতে চাই না। আর কেউ যদি আপনাকে আমার থেকে কেড়ে নেয়, তবে খুন করতেও আমার হাত কাঁপবে না। যারা ভালো মানুষের মুখোশ পরে অন্যের ক্ষতি করেছে, যা করবে, তাদের কারো রক্ষা নেই। যার যার কর্মদণ্ড তাকে পেতেই হবে। দুপুর ৩টার দিকে আমিন আর তার আরেক বন্ধু নিয়ে সব ব্যবস্থা করে ফেলল। যখন ৩টা বেজে ৩৮ মিনিট, অতসী অরণ্যর চোখে চোখ রেখে বলল, আলহামদুলিল্লাহ, আমি কবুল করিলাম। ড্রয়িং রুমে শুনশান নীরবতা। বেলি বেগম হতভম্ব হয়ে বসে রয়েছেন। দিবা উসকুস করছে, হাতের তলা চুলকাচ্ছে। রফিক সাহেব হতভম্ব দৃষ্টির সঙ্গে কাঠিন্য যোগ করে তাকিয়ে আছেন। তাকিয়ে আছে অরণ্য। শুধুমাত্র অতসী চোখ নামিয়ে রেখেছে। ভয়ে আর আতঙ্কে বুক কাঁপছে তার। রফিক সাহেব সময় নিয়ে হুঙ্কার ছাড়লেন, এটা কি করেছিস তুই? অরণ্য স্বাভাবিক গলায় বলল, বিয়ে করেছি। রফিক সাহেব হুশ খেয়াল ভুলে গেছেন। তিনি হঠাৎ এসে অরণ্যর গালে চর বসিয়ে দিলেন। অতসী হতভম্ব। দিবা চেঁচিয়ে উঠল, আব্বু, তুমি ওকে মারতেছো কেন? মারবো না তো কি চুমু দেব? ও কি কাণ্ড বাঁধিয়ে এসেছে, তুই দেখছিস না? তোর কি চোখ নাই? আমার চোখ আছে। যা করেছে নিশ্চয়ই কিছু ভেবেই করেছে। আগে ওর কথা একটু শুনি আমরা। হুটহাট একটা রিয়াক্ট করে বসলেই তো হয় না। ওর কিসের কথা শুনবো? এত বড় একটা ঘটনা ঘটিয়ে এসেছে, আর আমি ওর কথা শুনবো? শুনতে হবে আব্বু। রাগের মাথায় একটা জিনিস বললেই চলে না। প্লিজ একটু মাথাটা ঠান্ডা করো। প্লিজ একটু অরণ্যকে কিছু বলার সুযোগ দাও, প্লিজ আব্বু। রফিক সাহেব ফোঁস ফোঁস করতে করতে চেয়ারে বসলেন। দিবা অরণ্যর দিকে এগিয়ে এগিয়ে দাঁড়ালো। বলল, এবার বল, তোর যা যা বলার আছে সব বল। অরণ্য নিজের স্বাভাবিকতা বজায় রেখে বলল, আমার কিছুই বলার নেই, শুধু একটা কথা বলতে চাই। আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে অতসীকে বিয়ে করেছি, আর বাকি লাইফটা ওকে নিজের স্ত্রীর পরিচয় দিয়ে পার করতে চাই। রফিক সাহেব আবার ছুটে আসলেন।
তাহলে প্রিয়ার বাড়িতে কেন প্রস্তাব নিয়ে যেতে বলেছিলি? কেন আমাদের নাক কাটলি? আমরা কি বলি নাই যে তোর পছন্দের কেউ থাকলে বল, তার সাথেই বিয়ে দিব তোর? তারপরেও এই নাটকগুলো কেন করলি? প্রিয়াকে আমি কখনোই ভালোবাসিনি। ও আমার প্রতি পাগল ছিল। ও আমার প্রতি দুর্বল ছিল। ওর পাগলামি দেখেই ভাবছিলাম একবার ওকে চান্স দেওয়া উচিত। কিন্তু কোনো হারাম সম্পর্কে আমি জড়াতে চাইনি। তাই তোমাদেরকে বলেছিলাম প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য। কিন্তু প্রিয়াদের ফ্যামিলির সবার মেন্টালিটি আর অমানসিকতা দেখে আমার বিয়ের স্বাদ মিটে গেছে। মরে গেলেও তো ওরকম পরিবারের সঙ্গে নিজেকে জড়াবো না। যেখানে মানসিক শান্তি নাই, সেখানে টাকা পয়সা ধন দৌলত দিয়ে লাভটা কি? একদম বড় বড় কথা বলবি না। প্রিয়ার বাপ ফোনে আমাকে থ্রেট করেছে, থানা পুলিশ করবে না কিসে। করুক, তাতে কি? আমি ভয় পাই তারে? আবার বড় বড় কথা, ইচ্ছে করছে আরো 2টা দিতে। দাও আব্বু। তারপরেও তুমি বলো না ওইরকম একটা মেয়েকে বিয়ে করতে, যে কিনা নিজে নারী হয়ে অন্য নারীর দুঃখ অনুভব করতে পারে না। সেসব আগে ভাবা উচিত ছিল। এখন আমি প্রিয়ার বাবাকে কী জবাব দেব? সে ফোন দিলেও তাকে বলে দিবা যেন আমার নাম্বারে ফোন দেয়। যা কথা বলার আমি বলবো, তোমার কথা বলতে হবে না। তাহলে তোর ডিসিশন কি এটাই ফাইনাল? হুম। রফিক সাহেবের মাথা ধরে এলো। তিনি ক্লান্ত ভঙ্গিতে চেয়ারে বসলেন, জড়ানো গলায় বললেন, ঠিক আছে, তোমার জামা কাপড় যা যা লাগবে সব গুছাও। আর এই মেয়েকে নিয়ে এক্ষুনি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। যেহেতু তুমি একা একা বেরিয়ে বিয়ে করার মতো একটা বড় সিদ্ধান্ত নিয়েছ, সেহেতু আমাদেরকে তোমার কোনো দরকার নেই। তোমার নতুন লাইফ তুমি আমাদের ছাড়া শুরু করেছো, তাই আমাদের ছাড়াই থাকো। আরণ্য কঠিন মুখে দাঁড়িয়ে রইল। দিবা আতকে ওঠা গলায় বলল, এসব কি বলছো বাবা? তুই চুপ কর দিবা। তোর কথা অনেক শুনেছি, এখন আর শুনতে ইচ্ছে করে না। সো প্লিজ চুপ কর। কিন্তু বাবা, বললাম না চুপ কর, একদম চুপ থাক। মা, তুমি কিছু বলো না বাবাকে। বাবা এসব উল্টাপাল্টা কি বলছে? বেলি বেগম চুপ করে রইলেন, হা হুন কিছুই বললেন না। রফিক সাহেব পুনরায় বললেন, সময় মাত্র 10 মিনিট, যা দরকার নিয়ে বেরিয়ে যাও। বাবা, একটা কথাও না দিবা। ও আমাদের মনে অনেক কষ্ট দিয়েছে। এবার ওর নিজের সেই মাসুল দিতে হবে। একা একা এই পৃথিবীতে টিকে থাকার কতটা কঠিন সেটা বুঝবে আর মাসুল দিবে। অরণ্য অপরাধী গলায় শক্তভাবে বলল, তোমাদের কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত। তবে বিশ্বাস করো, মেয়ে হিসেবে অতসী পারফেক্ট একদম। দুদিনেই চিনে ফেলেছ? কিছু কিছু মানুষ আছে যাদেরকে সারা জীবনেও চেনা যায়। আবার এমনও কেউ আছে যাদের প্রথমবারেই চেনা যায়। ছোটবেলা থেকে তোমাকে দেখে আসছি, অথচ আজও তোমাকে চিনতে পারলাম না বাবা। ভেবেছিলাম আমার এই ডিসিশনে তুমি খুশি হবে, কিন্তু হলো উল্টোটা। তোমার এই ফালতু ডিসিশনে আমি খুশি হব? আমি কেন খুশি হব? কোন দিক দিয়ে খুশি হব? একটা অসুস্থ মানসিকতার মেয়ের থেকে আমি রেহাই পেয়েছি, আর এমন একজনকে বিয়ে করেছি যে তোমাদের যথেষ্ট সম্মান করবে, ভালোবাসা কুড়াবে, আর তার ভেতর আছে এক সমুদ্র মায়া। আব্বু, তুমি কি একবারও অতসীকে ভালো করে দেখেছো? দেখোনি? একবার দেখো ওকে। ওর চোখ দুটো আমাকে অনেক কথা বলবে, তোমাকে অনেক কথা বলবে। রফিক সাহেব গর্জে উঠলেন, সিনেমা হল এটা? হ্যাঁ, সিনেমার ডায়লগ শোনাচ্ছিস? সাহস কত তোর? এক্ষুনি বের হ তুই, এক্ষুনি। যে 10 মিনিট দিতে চেয়েছিলাম সেটাও বাদ। এক্ষুনি বের হ, জাস্ট এক্ষুনি। রফিক সাহেব অরণ্যকে ধাক্কাতে ধাক্কাতে দরজা দিয়ে বের করে দিল। দিবা দৌড়ে গেল, রফিক সাহেবকে ধরে বললেন, আব্বু থামো, কি করতেছ? আব্বু। রফিক সাহেব কারো কথা শুনলেন না। দরজার কাছে নিয়ে অরণ্যর গলায় ধাক্কা মেরে অরণ্যকে সরিয়ে দেয়। অরণ্যটা আর সামলাতে না পেরে নিচে বসে পড়ে। দিবা চেঁচিয়ে ওঠে, আব্বু। রফিক সাহেব ঘরে ঢোকেন। অতসী নিজ স্থানে দাঁড়িয়ে কাঁদছে। তিনি অতসীর দিকে তাকিয়ে বজ্রপাতের গলায় বললেন, তোমাকে কি আলাদাভাবে বলতে হবে বের হওয়ার জন্য, নাকি তোমাকেও গলা ধাক্কা দিয়ে বের করে দিতে হবে? অতসী ফোঁপায়, তার পাতলা ঠোঁট দুটো চোখের জলে ভিজে একাকার। অরণ্য উঠে দাঁড়ায়, কঠোর গলায় আদেশ করে, তুমি বেরিয়ে আসো অতসী। অতসী চুপচাপ বেরিয়ে যায়। অরণ্য এক হাতে অতসীর কোমল হাত শক্ত করে চেপে ধরে। রফিক সাহেব চিৎকার করে বলল, আর কোনো দিন আমার বাড়ির ত্রিসীমানায় তোদের যেন না দেখি। যদি দেখি তাহলে এই গলা ধাক্কা আবার খাবি। অরণ্য ঘৃণহিত নজরে রফিক সাহেবকে দেখে
অতসীকে নিয়ে বের হয়ে যায়। রফিক সাহেব ফ্লোরে হাত পা ছড়িয়ে বসে পড়েন। বিলাপ করে বলেন, দেখলি দিবা, তোর ভাইয়ের সাহস দেখলি? একবার পা ধরে এসে ক্ষমা চাইতো। দেখলি কোনো মেজাজ দেখিয়ে সে চলে গেল। দিবা কোনো কথা বলল না। তার মেজাজ প্রচুর গরম হয়ে আছে। দিন দুনিয়ার ঝামেলা তার আর ভালো লাগে না। দানিশ রুমের দরজার হাতল ধরে দাঁড়িয়ে আছে। তার চোখ ঘুমে জড়ানো। চিৎকার চেঁচামেচি শুনে সে ছুটে এসেছে। দেবা সবার উপর রাগটা দানিশের উপর ছাড়ল। বড়দের মাঝে কি বেয়াদব হয়ে যাচ্ছিস দিন দিন। যা নিজের ঘরে যা, যা বলছি। দানিশ ধমক খেয়ে বিষণ্ণ মুখে চলে যায়। বেলি বেগম ঠিক তখন বললেন, ওর উপর রাগ ঝাড়ছিস কেন? দিবা চৌকিতে মুখ ঘুরিয়ে বেলি বেগমের দিকে তাকায়। যে মহিলাটা এতক্ষণ মুখে কুলু পেটে ছিল, সে এখন কথা বলছে। দেবা চিল্লিয়ে বলে, আমার ছেলের সাথে আমি যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলবো, তোমার কি? তুই এভাবে চেঁচাচ্ছিস কেন? তুমি কথা বলছো কেন? যেভাবে এতক্ষণ মুখে কুলু পেটে বসেছিল সেভাবেই থাকো। কে বলেছে তোমাকে কথা বলতে? হ্যাঁ, কে বলেছে? দিবার আগে গজগজ করতে করতে ভেতরে চলে গেল। রফিক সাহেব বিষণ্ণ গলায় বললেন, দেখলে বেলি, তোমার ছেলে মেয়ে কেউ আমাদের পরোয়া করে না। যারে যা ইচ্ছা তাই করে। তাই বলে যাচ্ছে শেষ বয়সে তোমাকে নিয়ে উধাও হব। দেখো, থাকুক এরা একা একা, বুঝবে তখন মজাটা। বেলি বেগম প্রচণ্ড বিরক্তি নিয়ে স্বামীর উপর ধমক ছাড়েন, চুপ করে থাকো তুমি, কোনো কথা শুনতে ইচ্ছে করছে না আমার। উফ। বাড়ির বাইরে এসে এই প্রথম অতসী মুখ ফুটে বলল, কোথায় যাব আমরা? অরণ্য সঙ্গে সঙ্গে উত্তর দেয়, আমিনের বাসায়। তার বাড়িতে থাকবো? আপাতত ওর বাসায় থাকবো। আর দুনিয়ার মধ্যে আমি বাসা ঠিক 2 দিনের মধ্যে আমি বাসা ঠিক করে ফেলবো। সমস্যা নাই, চিন্তা করো না তুমি। আপনি পাশে আছেন তো? আর কিসের চিন্তা আমার? অতসীর কথা শুনে অরণ্যের মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। সে হঠাৎই গলায় বিস্ময় ঠেলে বলে, মাত্র 2 দিনের পরিচয়, অথচ এর মধ্যে বিয়ে। আবার তোমার জন্য এত ফাইট করছি আমি। নিজের ফ্যামিলির বিরুদ্ধে গেছি। আচ্ছা, কি হয়েছে আমার বলো তো? এরকমটাও হয়? কেউ 2 দিনের দেখায় কারোর জন্য এত ডেসপারেট হয়? আগে থেকে যদি আমি প্লে বয় টাইপ থাকতাম তাহলে একটা কথা ছিল, কিন্তু তোমাকে বললাম না, আমার লাইফে এর আগে কোনো মেয়ে আসেনি। যা ছিল সব বন্ধু, তাও দূরের বন্ধু। একসঙ্গে বসে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া, এসব আমি পারতাম না। আই ফিল সেম। অথচ আজকে আমার সব লজ্জা, ভয়, নার্ভাসনেস কই যে গেল কিচ্ছু বুঝতেছি না। অরণ্যর পাগল পাগল কথায় অতসীর মজা লাগছে ভীষণ। সে জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে জবাব দেয়, জন্ম মৃত্যু বিয়ে, এই 3 জিনিস কিন্তু আল্লাহই ঠিক করে রেখেছেন। আমি আগে থেকে আপনার কপালে লেখা ছিলাম, আপনার বাম পাঁজরের হাড়ের তৈরি ছিলাম। এই জন্যই আমি শেষ পর্যন্ত আপনার হয়েছি। আর যে বাম হাড়ের তৈরি, তার সঙ্গে কিসের নার্ভাসনেস, কিসের লজ্জা ভয় বলুন? অরণ্য বলল, ঠিক কথাই বলেছ, কিন্তু আমার ভয় হচ্ছে জানেন, বাবা এত সহজে আমাকে ছাড়বেন না। আর প্রিয়া যখন জানবে আমাদের বিয়ের ব্যাপারে কোনো কোনো কাহিনী ঘটাবে, আল্লাহ জানেন। ঘটাক যা ইচ্ছা, আই ডোন্ট কেয়ার। আমরা প্রাপ্তবয়স্ক এবং নিজেদের ইচ্ছায় বিয়ে করেছি, তাহলে ভয় কিসের? আমি ভয় পাচ্ছি না ওসব নিয়ে, ওনার সামনে দাঁড়াতে ভয় পাই। আইন তো আর ওনার মারের হাত থেকে বাঁচাতে পারবে না। অরণ্য জোর গলায় বলে, আগে তোমার কেউ ছিল না, এখন তোমার মাথার ওপর তোমার স্বামীর ছায়া আছে। তাই এখন থেকে আমাকে কিছু করতে হলে আমার উপর দিয়ে যেতে হবে তাকে। অত সে ফ্যাল ফ্যাল নেত্রে অরণ্যের দিকে তাকিয়ে থেকে বলল, এত সুখ আমার কপালে সইবে তো? অরণ্য হেসে বলল, সইবে, আল্লাহর উপর ভরসা রেখো। তার উপর ভরসা তো আছেই, সে যা ভালোর জন্যই করে, যা করে ভালোর জন্যই করে। সেটা আজকে আরও একবার প্রমাণিত হলো। রফিক সাহেবকে এ অসময়ে নিজের বাড়ি দেখে জহির ইসলাম যথেষ্ট অবাক হন। তিনি দরজার মুখে বড় বড় চোখ করে দাঁড়িয়ে থাকেন। রফিক সাহেব বল চোখ করে দাঁড়িয়ে ইতস্ততভাবে বলে ওঠেন, আমাকে ভেতরে ঢুকতে দিবেন না নাকি?
রফিক সাহেবের কথায় জহির ইসলামের হুঁশ ফেরে। তিনি ব্যস্ত ভঙ্গিতে দরজার মুখ থেকে সরে দাঁড়ায়। বলেন, আসেন, ভেতরে আসেন। রফিক সাহেব মৃদুবায়ে ভেতরে ঢুকে সোফায় গিয়ে বসেন। জহির ইসলাম দরজা লাগিয়ে দিয়ে রফিক সাহেবের মুখোমুখি বসেন। জহির ইসলাম প্রশ্ন করেন, হঠাৎ যে, কোনো সমস্যা আছে? জরুরি কথা আছে। কি জরুরি কথা? বলছে, এক গ্লাস পানি খাওয়াতে পারবেন? অবশ্যই। জহির ইসলাম হাঁক ছেড়ে তানমনা ইসলামকে ডেকে পানি দিতে বলল। তানমনা ইসলাম প্রিয়ার রুমে উকি দেয়। প্রিয়াকে বলে, অরণ্যর আব্বু আসছে, একটা সালোয়ার কামিজ পরে নে, আর গিয়ে সালাম দিয়ে আয়। প্রিয়া লাফিয়ে উঠে দাঁড়ায়। প্রশ্ন করে, অরণ্য আসছে? না, অরণ্য নাই, ওর আব্বু আসছে খালি। কেন? আমি কিভাবে বলবো? তুই যা, গিয়ে সালাম দিয়ে আয়। আচ্ছা। প্রিয়া দ্রুত টপ স্টিচ খুলে একটা সালোয়ার কামিজ পরে নেয়। তারপর বের হয় রুম থেকে। পুরো এক গ্লাস পানি এক নিঃশ্বাসে খেয়ে ফেলেন রফিক সাহেব। জহির ইসলাম বললেন, আপনাকে অনেক পেরেশান মনে হচ্ছে, আপনাকে আরেক গ্লাস পানি দেব? দরকার নাই। প্রিয়া কই? এই তো আমি। আসসালামু আলাইকুম আঙ্কেল। প্রিয়া উপস্থিত হয়ে সালাম দেয়। তাকে দেখে রফিক সাহেবের ফ্যাকাশে মুখ আর বিবর্ণ হয়ে যায়। তিনি সালামের জবাব দিয়ে বলেন, বসো মা, কেমন আছো? আমি ভালো আছি আঙ্কেল। আপনি একা এসেছেন? ইয়ে মানে আন্টি আসেনি? না, তোমাদের সাথে জরুরি কথা আছে বলে একা এসেছি। জি বলুন, কি জরুরি কথা? প্রিয়া জহির ইসলামের পাশে গিয়ে বসে। রফিক সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীর গলায় বললেন, অতসীকে বিয়ে করেছে অরণ্য। কথাটা শুনে প্রিয়ার মুখ থেকে প্রথমে যে শব্দটা বের হলো সেটা হলো, হোয়াট? তানমনা ইসলাম জহির ইসলামের মুখ হা। রফিক সাহেব উসখুস করতে করতে বলেন, সকালে মেয়েটাকে নিয়ে কই যেন গিয়েছিল। আমরা ভাবছি মেয়েটাকে বের করে দিতে যাচ্ছে, কিন্তু সে বিকেলের দিকে বাসায় ফিরে আসে আর জানায় অতসীকে সে বিয়ে করেছে। লিগালে অতসী ওর স্ত্রী এখন। প্রিয়ার চোখে পানি টলমল করছে। সে অবিশ্বাসী সুরে বলল, এসব কি বলছেন আপনি আঙ্কেল? আমি বিশ্বাস করি না। তোমাকে বিশ্বাস করতে হবে না, হবে মা। আমি মিথ্যে বলবো কেন শুধু শুধু? এটা হতে পারে না। অরণ্য এরকম করতে পারে না। এটা কিছুতেই হতে পারে না। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করি না, বিশ্বাস। প্রিয়া কেঁদে ফেলে মুখে হাত রেখে। জহির ইসলাম কঠিন গলায় বললেন, আমি যা ভেবেছিলাম তাই হলো। কেমন বাবা আপনি? ছেলে কি করলো না করলো কোনো খোঁজ রাখতে পারেন না? রফিক সাহেব ব্রুকুচকে ফেললেন। আরে ভাই, আজব। আমি কিভাবে জানবো? আর কিভাবে খোঁজ রাখবো? আমি কি সর্বক্ষণ তার সঙ্গে আঠার মতো লেগে থাকি নাকি? আর শুনুন, আপনিও বা কেমন মেয়ে জন্ম দিয়েছেন যে নিজে তার ছোট বোনের ঘর ভাঙল? ও পেলে আমি কয় টুকরো করব নিজেও জানি না। কই, মুখের ভাষা ঠিক করেন ভাই। আর ওদেরকে আমি বের করে দিয়েছি আমার ঘর থেকে। কই গেছে জানি না। বের করে দিছেন? হ্যাঁ, বের করে দিছি। এত বড় অপরাধ করে এসেছে, আর আমি ওদের পুজো করে ঘরে তুলব? আপনি আমাকে ফোন দিলেন না কেন? আমি অতসীকে নিয়ে আসতাম তক্ষুনি। এই বিয়ের দলিল যেমন আছে তেমনি তালাকনামার একটা দলিল বানিয়ে ফেলতাম। রাগের মাথায় এত কিছু আসে না ভাই। আমি এত কিছু শুনতে চাই না। আপনাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব। পাইছেন কি আপনারা? আমার মেয়েকে কাঁদানো, আমার মেয়ের মন ভাঙা। আমি এত সহজে কাউকে ছাড়ব না। আমি আপনাদের গোষ্ঠীকে 14 শিকের ভাত খাইয়ে ছাড়ব। আপনার যা ইচ্ছা হয় আপনি করতে পারেন। শুধু একটা কথা বলি, আমরাও চুপ করে মুখে আঙুল গুঁজে থাকবো না। আপনার মেয়েই বা কেমন যে ছোট বোনের বিয়ে ভেঙে নিয়ে নিজে বিয়ে করে? আগে ঘর ঠিক রাখেন, তারপর বাইরে ঠিক করতে আসবেন। প্রিয়া হাওমাও করে কাঁদছে। জহির ইসলাম রাগের চোখে চোখে মুখে অন্ধকার দেখছেন। তিনি ক্রোধে কাঁপতে কাঁপতে বললেন, বের হন আমার বাসা থেকে। বের হন বলছি। রফিক সাহেব উঠে দাঁড়ায়। বলে, আমার তো এখন মনে হচ্ছে আপনার মেয়ের মধ্যে দোষ আছে। না হলে সুন্দর মেয়ে রেখে কেউ কালো মেয়ে বিয়ে করে? আমার ছেলে নিশ্চয়ই জেনে গেছে যে আপনার মেয়ের মধ্যে প্রবলেম আছে, এজন্য অতসীকে বিয়ে করে নিয়েছে। কি আমার মেয়ের মধ্যে দোষ আছে? হ্যাঁ, আছে বলেই তো মনে হয়। জহির ইসলাম প্রচণ্ড জোরে চিৎকার করে উঠলেন, বের হন আপনি, জাস্ট নাও। রফিক সাহেবের মুখ ছুটে
গেল। তিনি গালাগাল করতে করতে বেরিয়ে গেলেন। জহির ইসলামও ছাড় দিলেন না। তার ডিকশনারিতে যতগুলো গালি ছিল সব রফিক সাহেবের উদ্দেশ্যে ছাড়লেন। তারপরে সে প্রিয়ার মাথায় হাত রাখলেন। প্রিয়া জহির ইসলামের বুকের সাথে মিশে গেল। তার চোখ ইতিমধ্যে ফুলে গেছে। মেয়েটা ফুলের পাপড়ির মতো নরম, একটু কাঁদতেই চোখ ফুলে যায়। জহির ইসলামেরও কান্না পাচ্ছে। মেয়েটার ভিতরটা নিশ্চয়ই ফেটে যাচ্ছে। প্রিয়া আচমকা উঠে দাঁড়ায় এবং দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা আটকে দেয়। তানমুনা ইসলাম, জহির ইসলাম দুজনেই ভড়কে গেলেন। তারাও ছুটে যান, ডাকেন, কিন্তু প্রিয়া আর দরজা খোলে না। এভাবে কাটে বেশি সময়। জহির ইসলাম ঘাবড়ে যান। আতকে তানমুনা ইসলাম কাঁদছে। তিনি বাহিরে গিয়ে কয়েকজন লোক ডেকে নিয়ে আসেন। প্রিয়ার রুমের দরজা ভাঙা হয়। দেখা যায় সে বিছানার এক কোণায় হবু হয়ে শুয়ে আছে। তার বাম হাতের কবজি কাটা। সেখান থেকে রক্ত দিয়ে সে বিছানার চাদরে লিখেছে, আই লাভ ইউ অরণ্য। তানমুনা ইসলাম চিৎকার দিয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। একদিকে মেয়ের এই অবস্থা, অন্যদিকে স্ত্রী অজ্ঞান। জহির ইসলাম থর থর করে কাঁপতে কাঁপতে কেঁদে ফেলেন। প্রিয়ার বিছানার চাদরের এক পাশ রক্ত ভেজে গাঢ় খয়েরি রঙে রঙিন হয়ে রয়েছে। হাসপাতালের করিডোরে বসে আছেন জহির ইসলাম। প্রিয়াকে ক্যাবিনে রাখা হয়েছে। তানমুনা ইসলামকেও অন্য ক্যাবিনে রাখা হয়েছে। তার প্রেশার আচমকা ফল করে খুব খারাপ অবস্থা হয়ে গেছে। জহির ইসলামের শরীর জ্বলে যাচ্ছে রাগে। একবার খালি অতসীকে হাতের কাছে পাক, ওর গলা চেপে ধরবে, ওকে মেরেই ফেলবে। যার জন্য এত সমস্যা, সেই যদি না থাকে তাহলে আর সমস্যাও থাকবে না। জহির ইসলাম মৃদু নিঃশ্বাস ফেললেন। অরণ্য ইতস্তত করে বলল, তোর বাসায় থাকলে কি সমস্যা হবে? তুই তো একাই থাকিস। দুটো দিন আমি অতসীকে নিয়ে থাকতে পারবো তোর বাসায়? আমির অরণ্যর কথার জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করে, আঙ্কেল তোদের মেনে নেয়নি? তোর কি মনে হয় মেনে নিলে তোর বাসায় থাকতে আসতাম? আমার ব্যাংকে টাকা আছে। আজকে তো সময় নাই, আর কালকে গিয়ে টাকা তুলে নিয়ে আসবো। তারপর ফ্ল্যাট নিব একটা। ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। তুই আমার বাসায় যতদিন ইচ্ছা থাকতে পারিস, কোনো সমস্যা নেই। তুই কখন বাসায় যাবি? আমার যেতে দেরি হবে, রোগী আছে। তুই বাসায় চলে যা। এতক্ষণ কি অতসীকে নিয়ে চেম্বারে বসে থাকি নাকি? এই নে চাবি। আমি চাবি বের করে দেয়। অরণ্য চাবি নিতে নিতে বলে, থ্যাঙ্কস দোস্ত, হয়েছে, আর ফর্মাল হতে হবে না। তোর বউকে বলিস রাতে গরুর গোস্ত ঝাল করে ভুনা করার জন্য, ফ্রিজে গোস্ত আছে। অরণ্য হেসে ফেলল, তোর খাই খাই সব আবার পাল্টালো না? পাল্টাবেও না। আচ্ছা আমি বলবো নি ওকে রান্না করতে। গেলাম। ওকে। অতসীকে নিয়ে চেম্বার থেকে বেরিয়ে পড়ে ওরা। তারপর রিক্সা নিয়ে সোজা আমিনের বাসায় চলে যায়। 2 কামরার ছোট্ট ফ্ল্যাট। একটা বসার ঘর আছে, কিন্তু বসার ঘরে সোফা সেট নেই। সেখানে একটা বড় টেবিল আর কতগুলো চেয়ার। টেবিলের উপর ওষুধপত্র সিরিঞ্জ দেখে মনে হচ্ছে এখানেও ছোটোখাটো একটা চেম্বার খুলে ফেলেছে আমিন। অতসী বলল, উনি এখনো বিয়ে করেননি? না, বয়স তো কম না ওনার। তাহলে বিয়ে করেন না কেন? আমি কিভাবে বলবো ওর ব্যাপার এটা? আপনি কিছু বলেন না? অরণ্য আশ্চর্য হয়ে বলল, আমি কি বলবো? না মানে ফ্রেন্ডরা প্রেশার দেয় না বিয়ে করার জন্য? ওই রকম আর কি। বিয়েটা যার যার ব্যক্তিগত ব্যাপার অতসী। হয়তো ও বেচারার লাইফেই সুখী আছে, এই জন্য আর বিয়ে করার কোনো ভাবই নাই। সবাই তো আর আমার মতো তাড়াতাড়ি করে বিয়ে করে গলায় দড়ি ঝুলায় না, তাই না? অতসী মুখ খুলে যায়। চোখের দৃষ্টি হয় তীক্ষ্ণ। অরণ্য কি বলে ফেলল বুঝতে পেরে দাঁত দিয়ে জিভ কাটে। আর চোখে অতসীর দিকে তাকাতেই অতসী ভয়ঙ্কর রাগী গলায় বলল, আমাকে বিয়ে করে গলায় দড়ি ঝুলাইছেন? অরণ্য আরেকবার নিজের জিভ কাটল, বলল, এ যা, তা কখন বললাম? আমি তো অন্যদের কথা বলেছি। অন্যদের কথা বলছেন? আর নিজেকে নিয়ে তুলনা দেন নাই না? আচ্ছা সরি, দুঃখিত আমি। অতসী কড়া চোখে তাকিয়ে রইল অরণ্যর দিকে। ক্ষণকাল পার হতেই সে হেসে উঠল। অরণ্য ভ্রুকুটি করে বলল, হাসলে কেন? অতসী ঠোঁটের হাসি দীর্ঘ করে বলে, মাত্র বিয়ে হলো, এখনো দুজন দুজনকে ভালো করে চিনি না, জানি না, অথচ এর মধ্যে ঝগড়া। অতসীর কথা শুনে অরণ্য হাসে, বলে, ঝগড়া না, খুনসুটি আর কি। ওই হলো একটা, বাট এত দ্রুত দুজনে মিশে গেছি,
মনে হচ্ছে কত বছর ধরে একসঙ্গে আছি দুজনে, তাই না? হুম, তাই। আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে নিন। বিছানার যা অবস্থা, আমি একটু ঘরটা গোছাই। ঠিক আছে। শোনো, রাতে গরুর ঝাল গোস্ত খেতে চেয়েছে আমিন। করতে পারবে? হ্যাঁ, পারবো। তাহলে করে ফেলিও। আমারও গরুর গোস্তটা বেশি ভালো লাগে। আচ্ছা, করব। আপনি যান, ফ্রেশ হয়ে আসুন। অরণ্য আমিনের গামছা নিয়ে বাথরুমে ঢুকে গেল। অতসী দক্ষ হাতে চটপট বিছানা গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে ফেলল। বিছানার সঙ্গে একটা ছোট্ট টেবিল লাগানো। সেই টেবিলের উপর নানান ধরনের বইয়ের স্তূপ। অতসী সেগুলো গুছিয়ে ফেলল। অরণ্য বাথরুম থেকে বেরিয়ে বলল, বাহ, বেশ ঝটপট কাজ করো তো তুমি। প্রশংসা শুনে অতসীর মন রুমঝুম করে ওঠে। সে আহ্লাদি গলায় জবাব দেয়, যেই না কাজ, এগুলো করতে কি আর সময় লাগে। অরণ্য জবাব দেওয়ার আগেই অরণ্যর ফোন বেজে ওঠে। অরণ্য দেখল দিবার কল। সে দ্রুততার সঙ্গে ফোন রিসিভ করলো। হ্যাঁ আপু, বল। ও পাশ থেকে দিবা উদ্বিগ্ন নিয়ে বলল, বাসায় আয়। অরণ্যর কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। কেন? বাবা আসতে বলেছে। বাবা কি মেনে নিয়েছে? না। তাহলে? প্রিয়া সুইসাইড করেছে। তাহলে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বাবা তোকে জরুরি ভিত্তিতে বাসায় আসতে বলেছে। অতসীকে সঙ্গে নিয়ে আসবি। আপু, যেহেতু বিয়ে করেছিস নিজের ইচ্ছায়, তাই এখন চাইলেও সবাইকে এড়িয়ে যেতে পারবি না। যা হবার হবে। তুই আয়, আমি আছি তোর সাথে, মনে রাখিস। অরণ্য একটুক্ষণ চুপ থেকে বলল, আসছি। আসছি। ফোনের লাইন কেটে যায়। অরণ্যর হাস্যোজ্জ্বল চেহারায় চিন্তার ছায়া। অতসী উদ্গ্রীব হয়ে বলল, কি হয়েছে? কি বলছে আপু? অরণ্য অতসীর দিকে তাকায়। অতসীর কোমল চেহারায় মলিনতা, বিশেষত্বহীন চেহারা স্পষ্ট অভাব বলে দিচ্ছে। মেয়েটার বাবা থাকা সত্ত্বেও কতটা কষ্ট করছে সে। এই কষ্ট থেকে তাকে উদ্ধার করতেই অরণ্য এত বড় স্টেপ নিয়েছে। শেষমেশ যদি অতসীর কষ্টগুলো সরাতেই না পারে, তাহলে লাভ কি? অরণ্য মনে মনে বলে, হে আল্লাহ, আপনি দয়া করুন আমাদের উপর। মেয়েটাকে একটা সুন্দর জীবন দিতে চাই, আপনি রহমত করুন। অতসী পুনরায় জিজ্ঞেস করে, কি? চুপ করে আছেন কেন? বলুন না, কি বলেছে আপু? অরণ্য ঠান্ডা গলায় বলে, তোমার বোন সুইসাইড করছে। তাকে নাকি হাসপাতালে রাখা হয়েছে। আমাকে আর তোমাকে আমার আপু বাসায় যেতে বলছে। ওখানে যাওয়ার পর কি হবে আমি জানি না। অতসী কথাটা শোনা মাত্র বিছানায় ধপ করে বসে পড়ল। মাথাটা ঘুরছে তার। সুখগুলো হাতের মুঠোয় পেয়েও কি পাবে না শেষ পর্যন্ত? নিয়তি এত নিষ্ঠুর কেন? অরণ্য দৌড়ে এসে অতসীকে ধরে। ব্যস্ত কণ্ঠে বলে, পড়ে গেলে কেন? তুমি ঠিক আছো তো? অতসী দুর্বল গলায় জবাব দেয়, আমার মনে হচ্ছে আপনাকে হারিয়ে ফেলবো আমি। অরণ্য ধমক দিয়ে ওঠে, এসব কী ধরনের কথা? আলতু পালতু কথা একদম বন্ধ, বুঝছো? এত সহজ না আলাদা করা। ভয় হচ্ছে আমার। অরণ্য অতসীর পাশে বসে। অতসীর দুটো হাত নিজের হাতের মুঠোয় নেয়। আশ্বাসের গলায় বলে, তুমি ঠিক বলছিলা অতসী। তুমি আমার কপালেই লেখা ছিলে। নয়তো এত দ্রুত এত কিছু হতো না। আর আমি যেই রকম ছিলাম, নিজের ইচ্ছা সবার বিরুদ্ধে গিয়ে বিয়ে করা আমার কল্পনার বাইরে ছিল। তুমি আমার সাহস অতসী, আমার শক্তি এখন থেকে। আমার সাহসকে আমি এত সহজে হারাতে দেব না। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আগে যে এই দেখি। অতসী ভরসা পায়। অরণ্যের হাত আরও শক্ত করে চেপে ধরে নিজ থেকে। অরণ্য ফের বলে, ভয় নেই, আমি আছি, আল্লাহ আছেন, কোনো ভয় নেই। অতসী ঠোঁটে হাসি ফোটানোর চেষ্টা করে বলল, চলুন যাওয়া যাক। সোফায় জহির ইসলাম, ইকবাল, মাহমুদ, রশিদ, কামাল বসে রয়েছে। তাদের সামনের সোফায় বসে আছেন রফিক সাহেব। রফিক সাহেবের মাথা ভীষণ রকমের ধরে আছে। যন্ত্রণায় মাথার রক্ত দপদপ করছে, কিন্তু তিনি সেটা কাউকে বুঝতে না দিয়ে ঠোঁট কৃত্রিম স্বাভাবিকতা ধরে বসে আছেন। জহির ইসলাম কিছুক্ষণ আগেই এসেছেন এখানে। সঙ্গে এনেছেন এলাকার বড় বড় মাতবরদের। অরণ্যকে তিনি এত সহজে ছাড় দেবেন না, কিছুতেই না। রশিদ বললেন, কই, আপনার ছেলেকে ফোন দিচ্ছেন? আসতে বলেছেন? রফিক সাহেব উঁচু গলায় দিবার নাম ধরে রেখে প্রশ্ন করল, ওরে ফোন দিছস? ভেতর থেকে দিবার গলা শোনা যায়, হ্যাঁ দিছি, আসতেছে। রশিদ ফের বললেন, ওই মেয়ে নিয়ে আসতেছে? পুনরায় ভেতর থেকে দিবা বলল, জি। ঠিক আছে, আসুক তারা। জহির ইসলাম বললেন, আমার মেয়ের স্বপ্ন ভাঙা, আমার মেয়েকে মারার প্ল্যান সব। আমি আজকে ওই দুইটাকে দেখে নেব।
রফিক সাহেব উত্তর দিয়ে বললেন, আমার ছেলের একার দোষ, আপনার আপনার মেয়ের কোনো দোষ নাই। আপনার মেয়েই তো সব নষ্টের গোড়া। যে ছেলে কলেজেও আমাকে বা তার মাকে সঙ্গে নিয়ে যেত, যে ছেলের নামে আজ অবধি একটা রিপোর্ট আসেনি, সে ছেলে আপনার মেয়েকে দুদিনের দেখায় বিয়ে করে ফেলেছে। আশ্চর্য না? তাও যদি অতসী অপরূপ সুন্দর থাকতো তবে একটা কথা ছিল, কিন্তু মেয়েটা তো কালো, তার মধ্যে কোনো সৌন্দর্য নেই। এমন একটা মেয়েকে হুট করে কোনো ছেলে বিয়ে করবে? অবশ্যই আপনার মেয়ে আমার ছেলেকে ফাঁসাইছে, না হলে এরকম কেন করলো? ছেলেদের একটা হলেই হয়, গেরা উঠলে কালা ধলা চিনে না। আর মেয়েরা না পেতে দিলে কোনো ছেলে তাকে জোর করতে পারে না। আপনার মেয়ে রাজি না থাকলে হলো কিভাবে বিয়েটা? এখন সব দোষ একা আমার ছেলের ওপর দিচ্ছেন? জহির ইসলাম দাঁড়িয়ে বললেন, কথাবার্তা সাবধানে বলেন। নিজের ছেলের দোষ ঢাকতে অতসীর ওপর সব চাপাচ্ছেন। রফিক সাহেবও দাঁড়িয়ে গেলেন। গায়ে লাগে আপনার তাতে? কেন লাগবে? অতসী কে হয় আপনার? আপনার মেয়ে হয়। তাহলে প্রথম দিন কেন আপনার মেয়েকে কাজের লোক বলে পরিচিত করে দিয়েছিলেন আমাদের সাথে? হ্যাঁ, আপনার মধ্যেই গণ্ডগোল আছে। আপনি সুবিধার পার্টি না। সাবধানে কথা বলবেন, গলা বাড়াবাড়ি করবেন না। আমি গলা বাড়াচ্ছি? শুরুটা কে করেছে? ইকবাল মাছ দিয়ে বললেন, কি শুরু করেছেন আপনারা? দুজনেই চুপ থাকেন। আমরা কি এখানে সিনেমা দেখার জন্য আসছি? ছেলে মেয়ে আসুক আগে, তারপর দেখা যাবে কি করা যায়। এখন চুপ থাকুন আপনারা। মামুন ও ইকবালের কথার তালে তাল মিলায়। চুপ থাকেন দুজনে। জহির ভাই, বসেন আপনি। অরণ্য অতসীকে নিয়ে বাড়িতে ঢোকে। এত মানুষ দেখে ওরা দুজনেই দাঁড়িয়ে যায়। অতসী অরণ্যর পেছনে লুকায়। ভয়ে তার হাত পা থরথর করে কাঁপছে। জহির ইসলাম অতসীকে দেখে নিজেকে সামলাতে পারে না। বড় বড় পা ফেলে ছুটে আসেন, অতসীকে ধরার জন্য হাত বাড়াতে থাকে। ঠিক তখনই অরণ্য বলে ওঠে, খবরদার আঙ্কেল, অতসীর গায়ে একটা টোকা পড়লে খুব খারাপ হয়ে যাবে এখন। জহির ইসলাম হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়লেন। রফিক সাহেব তেড়ে এসে অরণ্যকে কষে থাপ্পড় লাগায়। অরণ্য দাঁত কামড়ে থাপ্পড়টা হজম করে নেয়। রফিক সাহেব কিরমির করতে করতে বলেন, বেয়াদবের বাচ্চা, শোয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চা, এই দিন দেখার জন্য তোকে বড় করেছিলাম। আজকে তোর জন্য আমার নাক কান সব কাটা গেছে। এলাকায় সবাই ছিছি করতেছে, ঘরে আউট মানুষজন এসে আমাকে অপদস্থ করতেছে। এত কিছুর পরেও তোর তেজ কমে না, তাই না? তোকে জুতা দিয়ে পিটিয়ে মেরে ফেলবো জানোয়ার। রফিক সাহেবের তেজ দেখে অতসী প্রচুর ভয় পায়। সে অরণ্যর পিঠের দিকটা শার্ট খামচে ধরে। অরণ্য কিছু বলল না, চুপ করে রইল। ইকবাল সবার মাঝে এসে বললেন, সবাই সোফায় গিয়ে বসেন, আমরা কথা বলবো ওদের সাথে। আপনারা দুজনে একদম চুপ থাকবেন। পরিস্থিতি একটু ঠান্ডা হতেই ইকবাল প্রথম প্রশ্ন করেন অরণ্যকে, তুমি প্রিয়া নামের মেয়েটার সাথে প্রতারণা করলে কেন? অরণ্য সহজ ভাবে উত্তর দিল, আমি কারোর সাথে প্রতারণা করিনি। প্রিয়াকে আমি ভালোবাসিনি কখনো, ও আমাকে ভালোবাসতো। আমার প্রতি প্রচুর উইক ছিল, আমাকে প্রপোজ করেছিল, আমি রাজি হইনি। পরবর্তীতে ওর পাগলামি দেখে আমি ভাবলাম একটা চান্স দিই মেয়েটাকে। তখন আমার ফ্যামিলিতেও আমার জন্য মেয়ে দেখছিল, তাই সবাইকে বলেছিলাম প্রিয়ার কথা। আমি ওর সাথে কোনো রকম হারাম সম্পর্কে জড়াতে চাইনি, চেয়েছিলাম একদম বিয়ে করে ফেলতে। বিয়ের পর না হয় ওকে জানাবো, চিনবো, প্রেমে পড়বো বা ভালোবাসবো, কিন্তু তার আগে ওর মেন্টালিটি আমার বিবেককে বাধা দিয়ে দেয়। আমি এমন কাউকে চাইছি যে আমার কেয়ার করবে, আমাকে খুব ভালোবাসবে, যার কাছে আমি পৃথিবী থাকবো। কিন্তু এমন কাউকে চাইনি যে হৃদয়হীনা, নিষ্ঠুর নিষ্ঠুর হৃদয় ব্যক্তি, যার ভালো মানুষটা উপরে উপরে, ভেতরের তলা মানসিক বোধের দিক থেকে শূন্য। প্রিয়াকে বিয়ে করে ফেললে আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে যেত। এজন্য আমি প্রিয়াকে ফোনে বলেছিলাম, আমি এই সম্পর্ক আর রাখতে পারবো না, আমি বিয়ে করব অতসীকে। তারপর আমি অতসীকে বিয়ে করেছি। এদিক থেকে ভাবলে কিন্তু একটাই দাঁড়ায় যে আমি ওকে জানিয়েই অতসীকে বিয়ে করেছি। তোমার লম্বা লেকচার বন্ধ হয়েছে? অতসী, তুমি অরণ্যর পেছন থেকে সামনে আসো, আমার মুখোমুখি হও। অতসী ভয়ে ভয়ে অরণ্যর পাশে দাঁড়ালো। অরণ্য এক হাত দিয়ে শক্ত করে ধরে আছে অতসীকে। অতসীকে সাহস দেওয়ার চেষ্টা করছে। তা দেখে কামাল বাজ খাই গলায় বললেন, ওর হাত ছাড়ো, এখানে সব বড়রা বসে আছে। অরণ্য কাটা কাটা গলায় বলল, নিজের বিয়ে করা স্ত্রীর হাত পুরো পৃথিবীর সামনে ধরে রাখলেও কোনো সমস্যা হয় না। কামাল জবাব দিলেন না, বিড়বিড় করে বললেন, ছেলেটা চূড়ান্ত বেয়াদব। ইকবাল এবার অতসীকে প্রশ্ন করলেন,
তোমার নিজের বোনের ঘর ভাঙতে তোমার বিবেকটা বাঁধল না? এলাকায় ছেলের অভাব পড়েছে নাকি? যদি এতই কামড়ানি উঠেছিল তাহলে কুত্তার কাছে যাইতা। অতসীর চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। অরণ্য খেকিয়ে বলল, আঙ্কেল, একজোড়া প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে বিয়ের পরে ভাবে ডেকে এনে নানান ধরনের ব্যক্তিগত প্রশ্ন করছেন। এটা কিন্তু অপরাধ। তারপরও আপনাকে যথেষ্ট সম্মান দিচ্ছি, কথাবার্তা হিসাব করে বলেন। এই ছেলে, তুমি চুপ থাকো। তুমি আসলেই অনেক বেয়াদব। আপনাকে অতসী হাত দিয়ে অরণ্যর হাত জোর করে চেপে ধরে চুপ করতে ইশারা করে। অরণ্য চুপ হয়ে যায়, কথা না বাড়িয়ে। অতসী চোখের জল মুছে নেয়, বলে, প্রথমেই ভুল বলছেন আপনি। আমার কোনো বোন নাই, আমার মা নাই, আর না কোনো বাবা আছে। কোনো পিতা তার মেয়েকে অন্যদের সামনে কাজের লোক হিসেবে পরিচয় করিয়ে দিতে পারে না। দুই মেয়ের মধ্যে বৈষম্য তৈরি করতে পারে না। ছোট মেয়ে চাইলে কলিজাটাও বের করে দেয়। আর আমার বেলায় সব নিষিদ্ধ। মা হয় চাঁদের আলোর মতো স্নিগ্ধ, ফুলের সুবাসের মতো পবিত্র, অথচ যাকে আমি মায়ের আসনে বসিয়ে মায়ের ভালোবাসা দিয়েছি, সে উঠতে বসতে আমাকে অলক্ষী কালী বলে খোঁটা দিয়ে এসেছে। পান থেকে চুন খসলেই আমাকে মেরেছে। একবার প্রিয়া একটা 6 বাটির কাচের সেট ভেঙে ফেলে রাগ করে। তাকে কেউ কিচ্ছু বলেনি। আর আমি একবার ধুতে গিয়ে ভুলবশত একটা চা খাওয়ার কাপ ভেঙে ফেলি, দেখে আমাকে 2বার মারা হয়। রাতে ভাত দেওয়া হয় না, ঘুমানোর সময় কাঁথা বালিশ কিছুই দেয় না। সে রাতে মাটিতে ঘুমিয়ে শরীরের যন্ত্রণা পার করেছি। আমার যে বাড়িতে পোষা কুকুররাও হয়তো ভালো জীবন পার করে। আমার মা যখন চলে যায় আমি অনেক ছোট, মায়ের চেহারাও আমি চিনতাম না। যদি না আমার কাছে একটা ছবি থাকতো তার। আমার দাদি ছবিটা দিয়েছিল, এখনও সেই ছবি যত্ন করে রেখে দিয়েছি। মার চলে যাওয়ার সঙ্গে আমার তো কোনো যোগসূত্র ছিল না। তবুও প্রিয়ার মা কথায় কথায় আমাকে বলতো, মা যেমন পতিতা, মেয়েও বড় হয়ে পতিতাবৃত্তি শুরু করবে। তখন কেমন লাগতো আমার, সেসব কি আপনাদের বোঝাতে পারবো আমি? আজকে আমি আমার ছোট বোনের হবু হাজবেন্ডের সঙ্গে বিয়ে করেছি দেখে আপনারা আমাকে ডেকেছেন, আমাকে নিয়ে নোংরা মন্তব্য করছেন। অথচ যখন আমার বোন রাতে লুকিয়ে লুকিয়ে ঘরের বাইরে চলে যেত, আমাকে বসিয়ে রেখে যেত পাহারায়, যদি কাউকে এই কথা বলতাম তবেও আমায় বাজেভাবে ফাঁসিয়ে খুব মার খাওয়াতো, তখন আপনারা কই ছিলেন? কই ছিল আপনাদের বিচার সভা? আব্বু, তোমাকে একবার বলেছিলাম না প্রিয়া রাতে কোথায় জানি যায়, ওর মতিগতি ভালো না? তুমি বিশ্বাস করেছিলে আমার কথা? উল্টা প্রিয়া বলেছিল আমি নাকি ওর টাকা চুরি করেছি। তোমার কাছে ও বিচার দেওয়ার আগে ওকে ফাঁসিয়ে দিচ্ছি, এসব বলে তোমার হাতে আমাকে মার খাইয়েছিল। তুমি সেদিন খুন্তি গরম করে আমার হাতে পোড়া দিছিলা, মনে আছে তোমার? এই দেখো, হাতের তালুটা এখনো কালো আমার। অতসী ডান হাতের তালু মেলে দেখায়, সেখানে স্পষ্ট খুন্তি শেপ কালো দাগ। সবাই হা হয়ে দেখে দাগটা। অতসীর ঠোঁটটা ভিজে গেছে, চোখের পাতাও ভিজে জুবুথুবু। সে তবুও বলে ওঠে, বিশ্বাস করো আব্বু, জন্ম দিলে বাবা মা হওয়া যায় না। বাবা মা হওয়ার জন্য যে পবিত্র মনের দরকার তার মধ্যে ছিল, তা তোমার মধ্যে ছিল না। কিন্তু আফসোস, আমার জন্য ছিল না। তুমি আব্বু হতে পেরেছ, তবে আমার না, প্রিয়ার। অতসী হাও মাও করে কেঁদে ফেলে। অরণ্য নিজেরও চোখ ভিজে উঠেছে। সে হাত দিয়ে অতসীকে নিজের কাছে টেনে নেয় আরও। ইকবাল কড়া গলায় প্রশ্ন করেন, জহির ভাই, আপনার মেয়ে যা যা বলল, এইসব কি সত্যি? আপনি আপনার মেয়ের উপর অত্যাচার করতেন? জহির সাহেব কোনো জবাবই দিতে পারলেন না, রাগে তার গা জ্বলে যাচ্ছে। জহির ইসলামকে জবাব দিতে না দেখে ইকবাল পুনরায় কড়ার সুরে প্রশ্ন করেন, জবাব দেন ভাই, আপনার মেয়ে যা বলেছে সত্যি? জহির ইসলাম আমতা আমতা করেন, ওর দোষ ঢাকার জন্য ও আমাকে ফাঁসাচ্ছে, এটুকুও কি বুঝতে পারছেন আপনি? ইকবাল কিছু বলার আগেই অতসী অসীম সাহস নিয়ে বলে ওঠে, আমি তোমাকে ফাঁসানোর জন্য এসব করছি আব্বু? তুমি সেদিন ওনার পরিবারের সবার সামনে আমাকে কাজের লোক বলো নাই? আঙ্কেল, আপনি বলুন, আপনাদের সামনে আমাকে কাজের লোক বলেছিল কিনা? রফিক সাহেব হতভম্ব গলায় বললেন, হ্যাঁ বলেছে তো। আমি যদি মিথ্যা বলি, তোমাকে ফাঁসানোর চেষ্টা করি, তাহলে তুমি আমাকে কাজের লোক বলেছিলা কেন সেদিন? বলো এখন। জহির ইসলাম প্রচণ্ড জোরে ধমক লাগান অতসীকে, তুই চুপ কর, একদম নাটক করবি না। অতসী তাচ্ছিল্য ভরা হাসি ফোটালো মুখে, বলল, সত্যি হাত পড়ছে না, এখন তো এসব নাটক, ড্রামা, এগুলোই হবে। তোমার থেকে এসবের চেয়ে আর কি বেশি আশা করবো বলো আব্বু? তোমাকে আব্বু বলেও বা ডাকছি কিসের জন্য? তুমি তো প্রিয়ার আব্বু, আমার না। জহির ইসলাম ক্রোধে কাঁপতে থাকেন। আগুন চোখে অতসীর দিকে তাকিয়ে রইলেন। অরণ্য সেই দৃষ্টি উপেক্ষা করে বলল, এভাবে কি দেখছেন? অতসীকে মারবেন? আসেন, মারেন পারলে।
আগে অতসীর কেউ ছিল না, এখন ওর স্বামী আছে। আর বিয়ের পর বা বাবা মায়ের থেকে স্বামীর অধিকার বেশি হয়। কথাটা বোধহয় জানেন না? রফিক সাহেব অরণ্যকে ধমক লাগায়, তুই এত ফটর ফটর করছিস কেন মাছ দিয়ে? মুখে টেপ মেরে বসে থাক। অন্যায় দেখলে মুখ বন্ধ রাখা যায় না, মুখ আপনা আপনিই খুলে যায়। তারপর কথা থামিয়ে ইকবালকে উদ্দেশ্য করে বলে, আঙ্কেল, আপনার প্রশ্ন করার পালা শেষ। তাহলে আমরা চলে যাই। এখানে দাঁড়িয়ে থেকে এসব তামাশা দেখার প্রয়োজন মনে করি না। ইকবাল ক্রূর দৃষ্টি নিয়ে অরণ্যকে দেখে। 4 আঙ্গুলের ছেলে, হাঁটুর সমান তার, অথচ তেজ কত! অবশ্য এখন তো বয়সী তেজ দেখানোর। এই বয়সে রক্ত গরম থাকে, নিজেকে দুনিয়ার বাদশা বাদশা বলে মনে হয়। সেও তো তার যৌবনে কত মারামারি কাটাকাটি করে বেরিয়েছে। ইকবাল অরণ্যের কথার জবাব দিলেন না। তিনি তার সঙ্গে আসা অন্যদের উদ্দেশ্য করে বললেন, কি করবেন এখন? মেয়ে তো নিজেই বাপের বিরুদ্ধে। মামুন বললেন, মেয়ে যেহেতু প্রাপ্তবয়স্ক হয়েছে আর নিজের ইচ্ছায় বিয়ে করছে, তাহলে সেখানে আমরা কি আর বলবো? আর জহির ভাইয়ের ব্যাপারে যা বলল, তা শুনে মনে হলো বিয়ে করে ঠিক করেছে, নিজের জীবন নিজে গোছানোর চেষ্টা করছে। কামাল বললেন, চলেন ভাই উঠি, এখানে আর থেকে কি করব? ছেলে মেয়েরা পরে যদি থানায় যায়, আমাদের বিরুদ্ধে অভিযোগ করে, তখন কিন্তু ঝামেলা আছে। তা তো আছেই। তিনি জহির ইসলাম আর রফিক সাহেবকে উদ্দেশ্য করে বললেন, আমরা উঠলাম, আপনাদের পরিবারের ব্যাপার এবার আপনারাই সামলান। জহির ইসলাম হতবাক হয়ে পড়লেন, ব্যস্ত গলায় বললেন, আমার মেয়ের সাথে এত বড় অন্যায় হয়েছে, আর আপনারা কিচ্ছু করবেন না? ইকবাল জবাব দেওয়ার আগে অরণ্য নিজের ফোন বের করে, গলায় জোর দিয়ে বলে, আমার কাছে প্রমাণ আছে। ফেসবুকে প্রিয়া আমাকে যেসব মেসেজ দিয়েছে, সেগুলো সব আছে। ওগুলো দেখলেই বুঝবেন আমি প্রিয়াকে প্রস্তাব দিয়েছিলাম নাকি ও দিয়েছিল। তাহলে আমি কিভাবে ওকে ঠকালাম? আমি তো সম্পর্কই করতে চাইনি, ওর পাগলামি দেখে ভাবছিলাম। যাই হোক, এখন ওর আসল রূপ দেখে ওর সাথে সম্পর্ক করা তো দূর, কথা বলার ইচ্ছাটাই আমার নেই। ইকবাল, মামুন, কামাল সবাই উঠে দাঁড়ালেন। জহির ইসলামকে মামুন বললেন, আপনি বেশি ঝামেলা করিয়েন না, নিজেই ফাঁসবেন। ওরা ম্যাচিওর ছেলে মেয়ে, ওরা নিজেদের মতে বিয়ে করেছে, এটা বর্তমানে আইনে জায়েজ। ওদের ডিস্টার্ব করবে যারা, সেটা না জায়েজ। বোঝাতে পারছি? জহির ইসলাম সঙ্গে সঙ্গে একটা বিশ্রী গালি দিয়ে দিল সবার উদ্দেশ্যে। মুখে বললেন, আপনারা 5 কুত্তা ছাড়া কিছুই না। আসছে সমাজের মাথা কোথাকার। ন্যায় বিচার তো করতে পারে না। এখন 10,000 টাকা বের করে দিলে ঠিকই আমার পক্ষে হয়ে কথা বলতেন। টাকার গোলাম। সবার মুখ থমথমে হয়ে উঠল। ভেতরে ঘর থেকে কারো হাসির আওয়াজ ঠিক তখনই কানে ভেসে আছে, গলাটা দিবার। রফিক সাহেব উচ্চ গলায় রাম ধমক মারেন, হাসি বন্ধ করো। সঙ্গে সঙ্গে দিবার হাসি বন্ধ হয়ে যায়। ইকবাল বলেন, কথাবার্তা সাবধানে বলেন ভাই, আপনার ডাকেই কিন্তু আসছি আমরা। মামুন বললেন, আসেন তো যাই আমরা, এই ব্যাটার মাথায় শর্ট সার্কিট হয়েছে বোধহয়। ইকবাল বললেন, ঠান্ডা হন, দুনিয়ার আর অনেক ছেলে আছে। নিজের মেয়েকে বুঝিয়ে শুনিয়ে ভালো জায়গায় বিয়ে দিন, ওদেরকে ওদের মতো থাকতে দিন, নিজেকে ঝামেলায় জড়ায়েন না, সমস্যা আছে। জহির ইসলাম দ্বিতীয়বার ভয়াবহ একটা গালি দিয়ে বললেন, প্রচুর সমস্যা আছে আমার। সমস্যা আছে, যান বিদায় হন এখান থেকে। আপনাদের আনায় ভুল হয়েছে, কাজের কাজ তো কিচ্ছু হলো না, বেহুদা আমার সময় নষ্ট। ইকবাল এবার কঠিন গলায় বললেন, আরও একটা বাজে কথা বললেন, এখানেই মেরে রেখে যাব, ফালতু লোক কথাকার। ওনারা সবাই একত্রে বেরিয়ে যায়। জহির ইসলাম এক নাগারে গালাগালি করে যাচ্ছেন রাগের মাথায়। অতিশীর গা গোলাচ্ছে, বমির মতো লাগছে। সে করুণ চোখে অরণ্যর দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, বাসায় চলুন, আমার দম বন্ধ হয়ে আসছে। অরণ্য রফিক সাহেবকে বলল, গেলাম আব্বু। ওরা 2 কদম আগাতেই জহির ইসলাম তেড়ে এলেন। অরণ্য কিছু করার আগেই অতসীর গলা চেপে ধরলেন 2 হাতে, এত শক্ত করে ধরলেন অতসী শ্বাস নিতে পারে না আর, দম বন্ধ হয়ে যাবার জোগাড়। অরণ্য আর্তচিৎকার করে উঠল, ছাড়ুন ওকে, ছাড়েন আপনি, ছাড়তে বলছি। কিন্তু ছাড়েন ওকে। জহির ইসলামকে টেনেও সরানো যাচ্ছে না। অরণ্যর এত জেদ চাপে মাথায়, সে দিক বিদিক হারিয়ে ফেলে। জহির ইসলামের গালে ঠাটিয়ে চড় লাগায় তৎক্ষণাৎ। মুখ দিয়ে বলে ওঠে, কুত্তার বাচ্চা, তোর সাহস কী করে হয় আমার অতসীর গলা চেপে ধরার? তোরে মানা করছিলাম না, বলছিলাম না অতসীর গায়ে একটা টোকা পড়লে খারাপ হয়ে যাবে, তারপরেও তুই ওর গলা চেপে ধরেছিস। কুত্তার বাচ্চা, সর তুই।
জহির ইসলামকে এলোপাথারি চর সঙ্গে লাথি। রফিক সাহেব চেঁচিয়ে ওঠেন, দিবা, এই দিবা। দিবার সঙ্গে বেলি বেগমও ভেতর থেকে বেরিয়ে এসে স্তব্ধ হয়ে যান। দিবা রফিক সাহেব দুজনে মিলেও অরণ্যকে সরাতে পারছে না। অরণ্য জহির ইসলামের গলা চেপে ধরেছে। আজকে যেন তাকে মেরেই ফেলবে। অত সে অবাক। অরণ্যের শান্ত চেহারার পেছনে এত অশান্ত রূপ। অতসী মেঝেতে বসে পড়ে। এক নজর মারামারির দিকে তাকিয়ে থেকে হর হর করে বমি করে দেয়। বেলি বেগম চিৎকার করে বললেন, বাবা থাম তুই, মেয়েটা বমি করতেছে। অরণ্যর কর্ণকুহরে গিয়ে কথাটা ধাক্কা খায়। অরণ্য তৎক্ষণাৎ থেমে যায়। জহির ইসলামের গলা ছেড়ে দিয়ে অতসীকে এসে ধরে। অতসীর ক্লান্ত দুর্বল শরীর এত ধাক্কা নিতে পারে না। সে অরণ্যর গায়ের উপর নুইয়ে পড়ে। জহির ইসলাম ক্রমাগত কাশতে থাকেন। রফিক সাহেব তাকে সেই অবস্থায় ঘর থেকে টেনে বাইরে বের করে দেন। বলেন, ভুলেও আমার বাড়িতে ছায়া যেন না দেখি। তার উপর জহির ইসলামের মুখের উপর দরজা লাগিয়ে দেন। অরণ্য দিবাকে বলল, আপু, ওকে তোর রুমে নিয়ে যাই। দিবা বলে, যা। রফিক সাহেব কঠিন গলাতে আদেশ করেন, খবরদার, ওর ছায়া যেন ভেতরের ঘরে না যায়। অরণ্য কঠিন চোখে রফিক সাহেবের দিকে তাকিয়ে থাকে। তারপর তার নির্দেশ অমান্য করেই অতসীকে পাজা কোলে তুলে দিবার রুমের দিকে হাঁটা দেয়। রফিক সাহেব ক্লান্ত শরীরটাকে সোফায় এলিয়ে দেন। অরণ্য একের পর এক তার আদেশ অমান্য করেছে। এই ছেলে কি পুরোপুরি তার হাত থেকে পেরিয়ে গেল? অতসী হাত ধরে চুপ করে বসে আছে অরণ্য। অতসীর জন্য ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে তার। কিছুক্ষণ আগে যা ঘটে গেল সেসবের হিসেব কষতে বসে অরণ্য। যে ছেলে কারো মুখে লাগতো না সহজে, সেই ছেলে কারো গায়ে হাত তুলেছে, তাও তার বাবার বয়সী একজন। কিভাবে সম্ভব? অরণ্য নিজেই নিজের কাজে হতভম্ব। দিবা হঠাৎ বলল, কি ভাবিস? অরণ্য ভাবনা থেকে বাস্তবে ফেরে বলে, কিছু না আপু। সত্যি বল, অবাক হচ্ছিস তাই না? হ্যাঁ, ভালোবাসা সব পারে। তুই অতসীকে প্রচণ্ড ভালোবাসিস, এই জন্য ওর ক্ষতি কে করছে আর তুই তা দেখেও চুপ থাকবে কিভাবে বল? অরণ্য চকিতে দিবার দিকে তাকায়। কতক্ষণ চুপ থেকে বলে, ভালোবাসি? ধুর, কি বলো? বিশ্বাস হলো না আমার কথা? নিজেই ভেবে দেখতো, একটা মেয়েকে শুধু তার কষ্ট থেকে মুক্তি পাওয়াতে তাকে বিয়ে করে নিলি। তুই চাইলে ওকে একটা ভালো চাকরি দিতে পারতি, নিজের পায়ে দাঁড়া করাতে পারতি। বিয়ে করার প্রয়োজন ছিল না। ওর সার্টিফিকেট ছিল না তো? অনেক আছে যাদের সার্টিফিকেট নেই, তবুও কিছু না কিছু করছে। ও তো লিখতে জানতো, পড়তে জানে, একটা রিসিপশনেও ঢুকতে পারতো, তাই না? অরণ্য চুপ করে রইল। দিবা বলল, শোন গাধা, তুই যেটা না জানিস সেটা আমি জানি। অতসীর দুঃখগুলো তোর হৃদয় এতটা ছুঁয়ে গেছে যে তুই ওকে অজান্তেই ভালোবাসতে শুরু করেছিস। ওর প্রতি তোর মায়া এক্সট্রিম লেভেলে বেড়ে গেছে। ওর গায়ে একটা আঁচড় লাগলে কলিজায় টান পড়বে। আজকে ওকে যখন ওর বাবা মারলো, তোর কষ্ট হয়নি বল? অরণ্য নিচু গলায় বলল, হয়েছে। মেয়েটা লক্ষ্মী আছে, তোকে অনেক আগলে রাখবে। সবচেয়ে বড় কথা, ওর ভেতর লুকোচুরি নেই। ওর বাইরেও যা, ভেতরেও তা। ও যেন একটা বইয়ের পাতা, যে বইয়ের কভার নেই, চাইলেই ওকে ওপর থেকে গড় গড় করে পড়া যায়। অরণ্যের ঠোঁটের কিনারায় হাসি ফুটে ওঠে। দানিশ দরজার মুখে এসে দাঁড়ায়। অরণ্য দানিশকে দেখে বলে, মামা, ওখানে কি? ভেতরে আসো। দানিশ গুটি গুটি পায়ে হেঁটে এসে দিবার পাশ ঘেঁষে দাঁড়ায়। দিবা দানিশকে মেকি রাগ দেখিয়ে বলে, বড়দের মাঝে কি? দানিশের ইনোসেন্ট কলা, মামাই তো ডাকলো। অরণ্য হাসে, আপু, তুই একটু বেশি বকিস। মামা, তুমি এদিকে আসো, আমার কোলে আসো। দানিশ গেল না অরণ্যর কাছে, বলল, মামি ঘুমাচ্ছে, আমি গেলে বেশি নাড়াচাড়া হবে, যদি মামির ঘুম ভেঙে যায়। বাবা, মামির জন্য এত চিন্তা? মামি কতগুলো বমি করেছে। মামি কি অনেক অসুস্থ মামা? একটু অসুস্থ শোনা, মামি ঠিক হয়ে যাবে মামা, তুমি চিন্তা করো না। দিবা দানিশের কান টেনে দিয়ে বলল, ওরে পাকনা, এখনই এত কথা শিখেছিস? দানিশ আস্তে করে বলল, আম্মু লাগে তো, যাও এখান থেকে, মামি ঘুমাচ্ছে, এখানে শোরগোল ঠিক না। আচ্ছা যাই, কান কান ছাড়ো আগে, আম্মু লাগে তো। দিবা খিলখিল করে হেসে দানিশের কান ছেড়ে দেয়। দানিশ গোমরা মুখে চলে যায়। অরণ্য বলল, তুমি সবসময় বাচ্চাটাকে বকো, মারো, এটা কি ঠিক? দিবা চোখ ছোট করে বলে, ও, আমি খালি ওকে বকি,
মারি এসব চোখে পড়ে। আর ভালোবাসি ভালোবাসি যে তা চোখে পড়ে না। অরণ্য হাসলো। তার বোনটা কত বড় হয়েছে, অথচ কথাবার্তা এখনও বাচ্চামো ভাব। বেলি বেগম গম্ভীর হয়ে রুমে ঢুকলেন। তাকে দেখে অরণ্যর হাসি মিলিয়ে গেল। দিবাও সেজে সোজা হয়ে বসলো। বেলি বেগম একবার দিবার দিকে তাকালেন। দিবা সেই দৃষ্টি দেখে প্রশ্ন করে, আমি চলে যাব? বেলি বেগম গম্ভীর গলায় বললেন, যেতে হবে না, থাক। দিবা সরে বসলো। বেলি বেগম খাটে বসে অতসীর দিকে তাকালেন। অরণ্য অতসীর হাত ধরে রেখেছে দেখে বেলি বেগম বললেন, ওর হাতটা এখন ছাড়, ও তো গায়েব হয়ে যাবে না নাকি? অরণ্য হাত ছেড়ে দিল। বেলি বেগম পুনরায় বললেন, তুই আমাকে একবার বলতি যে ওকে বিয়ে করতে চাস, আমি সবাইকে বুঝিয়ে সুঝিয়ে ওকে এই বাড়িতেই বউ করে আনতাম। তুই আমার একমাত্র ছেলে অরণ্য, তোকে নিয়ে অনেক আশা ছিল, সব আশায় জল ঢেলে দিলি। অরণ্য জবাবে বলল, এখন যতটা ইজিলি বলতেছ, বিয়ের আগে বললে এতটা ইজিলি বলতা না মা। অতসীকে তোমার মানবিক বোধের কারণে ভালো লাগে, কারণ ও এতিম, ওর অনেক কষ্ট। তুমি কারো কষ্ট সহ্য করতে পারো না আমি জানি মা, কিন্তু অতসীকে নিজের ছেলের বউ করে আনার মতো মানসিক চিন্তাও তোমার নেই, আর হতো না। তোমাকে বিয়ের আগে বললে আমাকে উল্টা এটা ওটা বুঝিয়ে অতসীর থেকে আলাদা করে রাখতা। এজন্যই কাউকে জানানোর মতো রিস্ক নিয়ে নেই, ডাইরেক্ট কাম সেরে ফেলেছি। কথা শেষ করে অরণ্য দাঁত বের করে হাসল। বেলি বেগম গর্জে উঠলেন, একদম হাসবি না, খবরদার। মা একটু আস্তে, ও ঘুমাচ্ছে। বেলি বেগমের চোখ ভরে উঠল। নিজের পেটের ছেলের কাছে আজ অন্য মেয়ের এত কদর। বেলি বেগম নাক টেনে কড়া গলায় বললেন, এই মেয়েকে নিয়ে এক্ষুনি বিদায় হবি তুই। অরণ্য বলল, ও জাগুক, তারপর চলে যাব। না, এত সময় দিব না, এক্ষুনি যাবি। এক্ষুনি মানে এক্ষুনি। দেবা মাছ দিয়ে বলল, মা তুমিও দেখি বাবার মতো তার ছেঁড়া কথা বলতেছ। বেলি বেগম দিবার দিকে কঠিন দৃষ্টি তাক করে বললেন, তোকে মাতব্বরি করতে কে বলেছে? তোকেও বিদায় করতে হবে, আবার বিয়ে দেব তোর দ্বারা, খুব শীঘ্রই দেব। দিবা দাঁত কিরমির করে উঠে দাঁড়ালো, বলল, এই ফালতু প্যাচাল ছাড়া আর কোনো কথা নাই? এত বিয়ে দেওয়ার শখ থাকলে আব্বুকে বিয়ে করাও যাও, নিজের সতীন নিয়ে আসো, আমার কানের কাছে বিয়ে বিয়ে করবা না। দিবা গজগজ করতে করতে বেরিয়ে গেল ঘর ছেড়ে। বেলি বেগম ঠিক তখনই কেঁদে ফেলে বললেন, তোদের দুই ভাই বোনের কাছে আমার মর্যাদা কতটুকু বলতো? প্রিয়ার জ্ঞান ফেরার পর থেকেই সে হাতের কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে ফেলছে মেঝেতে। চিৎকার করে করে কাঁদছে, বারবার বলছে, তুই প্রতারক অতসী, তুই বেঈমান, আমি তোকে মেরে ফেলবো, তুই আমার জীবন ছিনিয়ে নিয়েছিস। জহির ইসলাম মুখ কাঁচুমাচু করে দরজায় এসে দাঁড়ান। তাকে দেখা মাত্র প্রিয়ার কান্না দ্বিগুণ হয়। জহির ইসলামের বুক ছ্যাদ করে ওঠে। তিনি দৌড়ে প্রিয়ার কাছে যান, প্রিয়ার মাথা নিজের বুকে চেপে ধরেন। প্রিয়া খুব কাঁদছে, বলছে, বাবা, ও বাবা, আমার জীবন ফিরিয়ে দাও বাবা, আমার জীবন এনে দাও। অতসী আমার জীবন থেকে কেড়ে নিল বাবা, আমি কিভাবে বাঁচবো এখন বলো তো? অতসী কেন এমনটা করলো? কেন করলো? আমি কি করেছি ওর? বলো বাবা। এ দম অনেক ভারী হয়ে গেছে আমার জন্য। আমি আর কাঁদতে পারছি না বাবা, আর কাঁদতে পারছি না। আমি অরণ্যকে চাই, আমি অরণ্যকে চাই। হঠাৎ প্রিয়া গর্জে উঠল। বেডের পাশে দাঁড়িয়ে থাকা স্যালাইনের স্ট্যান্ডটা সে ধাক্কা দিয়ে ফেলে দিল মেঝেতে। জহির ইসলাম চমকে উঠলেন। দুইজন নার্স ব্যস্ত পায়ে ক্যাবিনে ঢুকলো। তারা জোর করে প্রিয়াকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিল। জহির ইসলাম চোখ মুছলেন। তার ভেতরের আগুন দাও দাও করে জ্বলে উঠল। প্রিয়ার বিবর্ণ মুখ দেখে তিনি ক্যাবিনের বাইরে বেরিয়ে কাউকে ফোন করলেন, বললেন, টাকা যত লাগে দেব, শুধু অতসীর কাটা মাথা চাই।